হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো এর আগে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম লক্ষ্মীকান্তের বইকে মার্ক করা নিয়ে, যেখানে তুমি এই ভিডিওটা পেয়ে গেছিলে, যেখানে আমি প্রথম চ্যাপ্টারটা যেটা মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ছিল ওই চ্যাপ্টারটা মার্ক করে দেখিয়েছিলাম। সো আজকে সেকেন্ড পার্ট রয়েছে, অর্থাৎ এই পার্টে আমরা স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এই যে চ্যাপ্টারটা আছে এটা আমি মার্ক করে দেবো। শুধু ওটুকু পড়লেই হবে, তার সঙ্গে সঙ্গে কিছু জিনিস নতুন জিনিস অ্যাড করতে হয়, অ্যাডভান্স পার্ট অ্যাড করতে হয়। সেটা কয়েকটা জিনিস তোমরা একটু যদি গুগলে সার্চ করো পেয়ে যাবে। অথবা যদি তোমার মনে হয় প্রত্যেকটা টপিকের ওপরে খুব ভালো এবং কনসেপচুয়াল ক্লাস প্রয়োজন হয়, তাহলে আমি তোমাদেরকে বলবো যে আনএকাডেমিতে চলে এসো। আনএকাডেমিতে আমার কমপ্লিট কোর্স রয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফাউন্ডেশন কোর্স কারেন্ট অ্যাফেয়ার্সে চলছে, পার্ট 5 চলছে কমপ্লিট কোর্স ফর ডাব্লিউবিসিএস প্রিলিমেন্স। নাও এটার অলরেডি 4টে পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো এটা পার্ট 5 চলছে। সো তুমি যদি 4টে পার্ট দেখে নিতে পারো, দেখতেই পাচ্ছ এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পরপর করে রয়েছে। সো এই 5টা পার্টে অল সাবজেক্ট কমপ্লিট রয়েছে, তুমি এই কোর্সটা ফলো করতে পারো। ডেসক্রিপশন বক্সে আনএকাডেমির লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে দেখতে পারো। এছাড়া প্রত্যেক দিন সকাল 8:30টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নেই, এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হয়, তোমাদের প্রিলি এবং মেন্স দুটোর জন্য খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। তো এখানে প্রত্যেক দিন ডেলি বেসিসে ক্লাস হচ্ছে সকাল 8:30টাতে। তোমরা যদি জয়েন করতে চাও তাহলে সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে প্রোফাইলটা ফলো করে ক্লাসগুলো দেখতে পারো। ওকে, আর ডেলি বেসিসে ভিডিও পাওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা যে বেল সাইনটা রয়েছে ওখানে কিন্তু ক্লিক করে নাও, যাতে নোটিফিকেশানগুলো টাইম মতো পেয়ে যাও। এখানে তুমি অনেক স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও রয়েছে অলরেডি। সো পরে পরে আস্তে আস্তে অনেকগুলো ভিডিও আপলোডও হবে। সো ভিডিওগুলোকে দেখতে থাকো আর মাস্ট সাবস্ক্রাইব করে রাখো। ওকে, চলো আজকের ভিডিওতে যাই। নাও আমরা আজকে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এই পার্টটাকে মার্ক করব। যতটুকু পড়তে হবে ততটুকুই কিন্তু করাবো, তার থেকে বেশি করার কোনো প্রয়োজন নেই, কারণ যত বেশি তুমি হেডেক নেবে, যত বেশি তুমি জিনিসগুলোকে নিয়ে এক্সট্রা জিনিসগুলো অ্যাড করবে, তত বেশি কিন্তু তোমার উপর প্রেশার বাড়তে থাকবে। সো যতটুকু আমি মার্ক করে দেবো ওইটুকু পার্ট যদি একবার রিভিশন, মানে একবার অ্যাটলিস্ট পড়ে নেওয়ার পরে তুমি যদি ওই পার্টটুকু পড়ে নাও, তাতেই কিন্তু এক্সাম স্পেসিফিক কোয়েশ্চেন পেয়ে যাবে। ওকে, সো প্রথমে আসছি এই পার্টের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, মানে কোন কোন পার্টগুলো পড়তে হবে। সো এখানে দেখো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে এই পার্টটা পড়বে। ইট শুড বি নোটেড দ্যাট দ্য আউটসাইড দ্যাট নাম্বার অফ অরিজিনাল ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্টেড ইন 1949, এই পর্যন্ত ফার্স্ট লাইনটা পড়তে হবে। এছাড়া আর কি করতে হবে, কিছু কিছু অ্যামেন্ডমেন্ট এসেছিল, সেই পার্টিকুলার অ্যামেন্ডমেন্টগুলো কী কী: 7th অ্যামেন্ডমেন্ট, 42 অ্যামেন্ডমেন্ট, 44th, 73rd, 74th এবং 97 অ্যামেন্ডমেন্ট। আফটার ইন্ডিপেন্ডেন্সের পরে যে কনস্টিটিউশন তৈরি হয়েছিল তারপরে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট আসে, তার মধ্যে এইগুলো হচ্ছে সেই অ্যামেন্ডমেন্টগুলো, মার্ক করে রাখবে। এবং ডাব্লিউবিসিএস প্রিলিমসে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল যে মিনি কনস্টিটিউশন কোন অ্যামেন্ডমেন্টকে বলা হয়, সেটা হচ্ছে এই লাইনটা, 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 ইজ নোন অ্যাজ মিনি কনস্টিটিউশন। এত পর্যন্ত পড়লেই হবে, বাকি আর কিছু পড়ার দরকার নেই। এরপরে ডিরেক্টলি চলে যাবে কোথায়, ডিরেক্টলি আমি একটু তুলছি, ডিরেক্টলি চলে যাবে এই পার্টটাতে, যে কেশবানন্দ ভারতী কেস বেসিক্যালি বলেছে যে 1973-তে এই কেসটা হয়েছিল, জিজ্ঞেস করে মাঝে মাঝে কবে হয়েছিল, আর এখানে বলেছিল সুপ্রিম কোর্ট রুল করেছিল যে কনস্টিটিউশন পাওয়ার অফ দ্য পার্লামেন্ট আন্ডার আর্টিকেল 368 ডাজ নট এনেবল টু অল্টার দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ আর্টিকেল 368 বেসিক স্ট্রাকচারকে কখনো চেঞ্জ করতে পারবে না। এটা এই কেশবানন্দ ভারতী কেসে আমরা দেখেছিলাম। ক্লিয়ার? সো এই পার্টটা কিন্তু তোমরা দেখে নেবে। ওকে, এরপরে এগোই। এরপরে তোমাদেরকে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফার্স্ট পয়েন্টটা তোমরা দেখতেই পাচ্ছ, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। নাও এই পয়েন্টটাকে তোমাকে যতগুলো ব্ল্যাক লাইন রয়েছে, এরকম হেডিং রয়েছে, সেখানে এরকমভাবে মার্ক করে নেবে, কারণ ওটাই ইম্পর্টেন্ট আছে। ওকে, চলো আমি এটা সেকেন্ড পেজে যাচ্ছি। সো সেকেন্ড পেজে আমরা কি দেখবো, সেকেন্ড পেজে দেখো কি কি করতে হবে আমাদেরকে। সেকেন্ড পেজে প্রথম জিনিসটা যেটা দেখতে হবে যে আমাদের কনস্টিটিউশন কোথা থেকে নেওয়া হয়েছে। সো আমাদের কনস্টিটিউশন দুটো জায়গা থেকে নেওয়া হয়েছে, একটা হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন এবং ব্রিটিশ কনস্টিটিউশন। নাও অনেকগুলো কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, বাট এখানে বলেছে যে রিটিন কনস্টিটিউশন যেটা না, সেটা কিন্তু আমেরিকান কনস্টিটিউশন থাকে, আর আনরিটিন কনস্টিটিউশন যেটা সেটা হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন থাকে। জাস্ট এটুকু জানলেই কিন্তু হবে, এখানে আর কিছু দরকার নেই। ক্লিয়ার? এরপরে চলে আসবে কোথায়, একদম চলে এসো এই পার্টটাতে। এই পার্টটাতে আমরা মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে গিয়ে পড়েছিলাম। সো এই পার্টটা ইম্পর্টেন্ট আছে, আর একবার দেখে নেবে। 25 পার্টস আছে, যতগুলো নাম্বার আছে ততগুলো নাম্বারের নিচে মার্ক করে নেবে, যাতে ইম্পর্টেন্ট আছে এখানে যেগুলো যেগুলো নাম্বার রয়েছে সেগুলো নিচে মার্ক করে নেবে, বাট পুরোটাই কিন্তু পড়তে হবে এতদূর পর্যন্ত। ওকে, তারপরে এখানে আর কিচ্ছু দেখবে না, একদম চলে আসবে ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস, এই পার্টে চলে আসবে। এই পার্টে কি ইম্পর্টেন্ট আছে, এখানে লেখা রয়েছে দেখো, এইখানে যেটা ইম্পর্টেন্ট যে
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে বেশিরভাগ জিনিসটা নেওয়া হয়েছে, যে কনস্টিটিউশন অফ ভেরিয়াস আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এইটুকু জিনিস ইম্পর্টেন্ট। আর আরেকটা লাইন ইম্পর্টেন্ট আছে, দ্য স্ট্রাকচারাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন নেওয়া হয়েছে কোথায়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে, এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। ওকে, আই থিঙ্ক সেকেন্ড পার্টে মার্ক করে নিয়েছো সেকেন্ড পেজে। চলো সেকেন্ড পেজ ছেড়ে দিলাম আমি, তাহলে দেখে নাও একবার কোথায় কোথায়, স্ক্রিনশট নিয়ে পরে পজ করেও দেখে নিতে পারো। থার্ড পেজে যাচ্ছি। ওকে, নাও থার্ড পেজে দেখো কী কী জিনিস ইম্পর্টেন্ট আছে, এই পার্টে কী কী জিনিস ইম্পর্টেন্ট আছে একবার দেখে নাও। এই পার্টে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন কোথা থেকে নেওয়া হচ্ছে, মানে কোন কোন জায়গাগুলো থেকে নেওয়া হয়েছে, সেখানে লেখাই রয়েছে যে আমাদের কনস্টিটিউশন টোটাল বিভিন্ন জায়গা থেকে নেওয়া হচ্ছে, তার মধ্যে কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইউএসএসআর, ফ্রান্স এবং সাউথ আফ্রিকা, জাপান এবং বিভিন্ন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? আর এখানে দেখো অনেক সময় কোয়েশ্চেন জিজ্ঞেস করে সব থেকে কনস্টিটিউশনকে আমাদের ইনফ্লুয়েন্স করেছে কে, নাও ইনফ্লুয়েন্সের নিচে মার্ক করো, আর কনস্টিটিউশন কোথা থেকে ইনফ্লুয়েন্স হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে ইনফ্লুয়েন্স হয়েছে। নাও এই পার্টটা ইম্পর্টেন্ট আছে, আর কিছু এখানে দরকার নেই। ওকে, বাকি পার্ট তুমি অ্যাভয়েড করতে পারো। ওকে, ক্লিয়ার? তো আই থিঙ্ক এটা বুঝতে পারলে। নাও আমরা একটু উপরের দিকে যাব। এরপরে দেখো দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে ব্লেন্ডিটি, রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। নাও এই পার্টটা প্রচুর কনসেপচুয়াল রয়েছে, তাও আমি তোমাদেরকে যেগুলো দরকার সেগুলো মার্ক করে দিচ্ছি। তো আমাদের কনস্টিটিউশন যেটা ফার্স্ট পয়েন্টেই লেখা রয়েছে, আমাদের কনস্টিটিউশন রিজিডও রয়েছে আবার ফ্লেক্সিবলও রয়েছে। নাও রিজিড কনস্টিটিউশন কাকে বলে? রিজিড কনস্টিটিউশন ইজ, এখানে লেখা রয়েছে দ্যাট রিকোয়ার্স এ স্পেশাল প্রসিডিওর ফর ইটস অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ স্পেশাল মেজরিটি যেগুলোকে লাগে সেগুলোকে রিজিড কনস্টিটিউশন বলে। আর ফ্লেক্সিবল কনস্টিটিউশন কোথায়? ফ্লেক্সিবল কনস্টিটিউশন যেখানে কোনো স্পেশাল প্রসিডিওর লাগে না, অর্ডিনারি অর্থাৎ সিম্পল মেজরিটি দিয়েই সমস্ত কিছু চেঞ্জ করা যায়, তাকে বলা হয় হচ্ছে তোমার ফ্লেক্সিবল কনস্টিটিউশন। রিজিড কনস্টিটিউশনে এক্সাম্পল বলা হয়েছে আমেরিকান কনস্টিটিউশনকে। ওকে, আর ফ্লেক্সিবল কনস্টিটিউশনে এক্সাম্পল বলা হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। জাস্ট এটুকু জিনিস পড়লেই কিন্তু হবে, বাকি আর এখানে কিচ্ছু করার দরকার নেই। এখানে বলা হয়েছে আর্টিকেল 368-এর দুটো টাইপস আছে। নাও আমি তোমাদেরকে বলবো যে এখান থেকে না পড়ে, পুরো জিনিসটা এখান থেকে না পড়ে ডিরেক্টলি তোমাকে মেজরিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে হবে। মেজরিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কোথা থেকে পড়বে আমি পরে তোমাদেরকে বলে দেবো, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা একটা ক্লাস নিয়ে নেবো, সেখান থেকে দেখতে হবে। ঠিক আছে, এখান থেকে দেখলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, মেজরিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এইভাবে লিখে রাখো যে এই পার্টটা তোমাদেরকে পড়তে হবে। ওকে, চলো তাহলে এই পার্টটা ক্লিয়ার হয়েছে, সরি এই পার্টটা তাহলে ক্লিয়ার হলো। তাহলে পেজ নাম্বার 3টা তোমাদের ক্লিয়ার হয়ে গেল, যতটুকু দরকার ততটুকু মার্ক করে দিলাম। নাও নেক্সট কোয়েশ্চেন, পেজ নাম্বার 4-এ আসছি। এখানে লেখা রয়েছে দেখো ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। নাও এখানে কী কী জিনিস পড়তে হবে দেখো, এখানে লেখা রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ওকে, সরি, দেখো বলা আছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটা না, সেটা হচ্ছে ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট ফলো করে, লেখা রয়েছে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট আছে, এইখানে দুটো জিনিস রয়েছে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই ফেডারেশন বলতে কি বোঝায়, এই ফেডারেল ফিচার্স বলতে কি বোঝায়। তো ফেডারেল ফিচার্সগুলোর মধ্যে টু গভর্নমেন্ট ডিভিশন অর ডিভিশন অফ পাওয়ার, রিটেন কনস্টিটিউশন, সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, রিজিডিটি অফ কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, বাইক্যামেরালিজম, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এইটাই হচ্ছে বেসিক্যালি তোমাকে ফেডারেল ফিচার্সগুলোর মধ্যে পড়ে। ওকে, জাস্ট এটুকু। আর নন ফেডারেল ফিচার্স বলতে কি বোঝায়? নন ফেডারেল ফিচার্স বলতে বোঝায় স্ট্রং সেন্টার, সিঙ্গেল কনস্টিটিউশন, সিঙ্গেল সিটিজেনশিপ, ফ্লেক্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশন, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, এগুলো জাস্ট নন ফেডারেল ফিচার্স। তার টিল এতদূর পর্যন্ত তুমি ধরে রাখো, পড়তে হবে তোমাকে, ফার্স্ট লাইন থেকে শুরু করে এই লাইন পর্যন্ত। বাকি এগুলো কোনো দরকার নেই। আচ্ছা, এখানে এই লাইনটা পড়তে হবে, ফেডারেশন হ্যাজ নো হেয়ার বিন ইউজড ইন দ্য কনস্টিটিউশন, এখানে এটা ইম্পর্টেন্ট আছে, বাকি এগুলো ছেড়ে দাও। বাকি এইখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, যে কে কোন ফেডারেশনকে, ফেডারেল কথাটাকে কে কোনভাবে বলেছিল সেটা ইম্পর্টেন্ট আছে। একটু আমি ওপর দিকে তুলছি, এইখানে দেখো, এইখানে ইম্পর্টেন্ট আছে বার্গেনিং ফেডারেলিজম কে বলেছিল, কেসি হোয়ার বলেছিল, এটা ইম্পর্টেন্ট আছে। কোপার্টি ফেডারেলিজম বলেছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনকে মরিস জোন্স, আর গ্র্যানভিল অস্টিন এটাকে বলেছিল ফেডারেশন উইথ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি। এটা পড়তে পড়তে তোমাদের মুখস্থ হয়ে যাবে, তো এই লাইনটা ইম্পর্টেন্ট আছে। ওকে, এরপরে আসছি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। নাও পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আমাদের সেরকম কিছু দরকার নেই, তো এই পার্টটাকে পুরোটাই বাদ দিতে পারো। ওকে, না, বাট এখান থেকে তোমাকে রেডি করতে হবে পার্লামেন্টারি সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ ওয়েস্টমিনিস্টার মডেল, এটা ইম্পর্টেন্ট আছে। আর ফিচার্স কী কী রয়েছে পার্লামেন্টারি গভর্নমেন্টের, এই দুটো ফিচার্স, এছাড়া পরের পেজেও ফিচার্স আছে। নাও এই ফিচার্সগুলো তোমাকে দেখে নিতে হবে, কোন কোন ফিচার্স, এইটা, এইটা এবং এই চারটে, এই ফিচার্সগুলো তোমাকে দেখে নিতে হবে, বাকি এগুলো তুমি বাদ দিতে পারো। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, এরপরে
পার্লামেন্টারি সোভারেনিটি এবং জুডিশিয়াল সুপ্রিমেসি। নাও এইটাতে কি ইম্পর্টেন্ট আছে সেটা একটু বলে দিই। এখানে বেসিক্যালি কিছু ইম্পর্টেন্ট নেই, এখানে পুরোটাই তুমি বাদ দিতে পারো। শুধু এখানে তুমি একটা জিনিস লিখে নেবে যে আমাদের যে জুডিশিয়ারিটা নেওয়া হয়েছে, জুডিশিয়ারি এখানে শুধু লিখে নাও, জুডিশিয়ারি নেওয়া হয়েছে কোথা থেকে, ইউএস কনস্টিটিউশন থেকে, ঠিক আছে? শুধু এইটুকু জিনিস লিখে নাও, আর কিছু দরকার নেই, বাকি এগুলোকে বাদ দিতে পারো। এটাই এখানে লেখা রয়েছে, একটু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, ইম্পর্টেন্ট নেই আমাদের জন্য। ক্লিয়ার? ঠিক আছে, এটা বাদ দিলে নাও নেক্সট হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। নাও এখান থেকে কী কী পড়তে হবে, ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্ল্যাক কালারে যেগুলো থাকবে তার হেডিং করে নেবে, তারপরে পরের পার্টটাতে যাচ্ছি, পরের পেজে। নাও এই পেজে তোমাকে কী কী করতে হবে সেটা দেখে নাও। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির মধ্যে এইখানে শুধু জেনে রাখো যে কী কী জিনিস তোমাকে ইনক্লুড দরকার। নাও ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বলতে কী বোঝায়, এই যে এইখান থেকে পড়বে, সিকিউরিটি অফ টেনার অফ জাজেস, ফিক্সড সার্ভিস কন্ডিশন, ওকে, কনসিডারেড ফান্ড অফ ইন্ডিয়া অ্যান্ড সুপ্রিম কোর্ট চার্জ কনসিডারেড ফান্ড অফ ইন্ডিয়া and prohibition on discussion on the conduct of the judges and legislature, ban on practice after retirement, power to punish of its contempt vested in the Supreme Court, separation of judiciary from executive and so on. জাস্ট এইটুকু লাইন তোমাকে পড়তে হবে, বাকি এগুলোকে বাদ দিতে পারো। ওকে, এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, ইম্পর্টেন্ট নয় আমাদের। নেক্সট ফান্ডামেন্টাল রাইটস থেকে তোমাকে কী কী করতে হবে একটু বলে দিই। এই পার্টে ফান্ডামেন্টাল রাইটস থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই চারটে নয় 6টা রাইটস তোমার কাছে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, জাস্ট এটুকু পড়বে, বাকি এগুলো এই মুহূর্তে দরকার নেই আমাদের। ওকে, এগুলোকে একদম কমপ্লিটলি অ্যাভয়েড করে এগোতে পারো। ওকে, বুঝে গেল? আচ্ছা, আরেকটা লাইন খুব ইম্পর্টেন্ট আছে, ফান্ডামেন্টাল রাইটস আর নট অ্যাবসলিউট অ্যান্ড সাবজেক্টেড টু রিজনেবল রেস্ট্রিকশন, জাস্ট এটুকু ইম্পর্টেন্ট আছে। ক্লিয়ার? এই লাইনটা তুলে তুলে কোয়েশ্চেন দিয়ে দেয়, তাই জন্য এটা দেখে নেবে। হলো? নাও নেক্সট পেজে যাচ্ছি, নেক্সট পেজে দেখি। নেক্সট পেজে হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড স্টেট পলিসি, এখানে লেখা রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড স্টেট পলিসি। নাও এখানে তোমাকে কি করতে হবে ডিরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড স্টেট পলিসিতে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে ওয়েলফেয়ার স্টেট, এটা কিন্তু পুরোটাই কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি থেকে নিয়ে আসা হয় এই কনসেপ্টটা। আর এইটা এখানে লিখে রাখো, ডক্টর বি.আর. আম্বেদকর ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিকে নোবেল ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে। আর এটা কোথায় মেনশন আছে, এটা পার্ট 4-এ মেনশন আছে, এটা সেটুকু, আর কিছু দরকার নেই। আর একটা লাইন ইম্পর্টেন্ট আছে, মিনার্ভা মিল্ক এসে বলেছিল যে দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফাউন্ডেড অন দ্য বেডরক অফ দ্য ব্যালেন্স বিটুইন দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপাল, জাস্ট এটুকু লাইন, বাকি এগুলো ইম্পর্টেন্ট নয়। হলো? ক্লিয়ার? তারপরে এগোই। নাও নেক্সট ফান্ডামেন্টাল ডিউটি কি ইম্পর্টেন্ট আছে, ফান্ডামেন্টাল ডিউটিতে যেটা ইম্পর্টেন্ট আছে যে ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, ফার্স্ট লাইনটাই ইম্পর্টেন্ট আছে, অরিজিনাল কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটি ছিল না। পরবর্তীকালে কি হয়েছিল, 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে এই ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করা হয়। তার মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, জাস্ট এটুকু। আর কোথায় এটা রয়েছে, পার্ট 4A আর্টিকেল 15A 51A, এইখানে ফান্ডামেন্টাল ডিউটিটা মেনশন আছে। হলো? বাকি এগুলো পড়ার দরকার নেই। ক্লিয়ার? জাস্ট এটুকুই। এরপরে চলে এসো ফান্ডামেন্টাল ডিউটি কমপ্লিট হলো যখন, তারপরে চলে এসো সেকুলার স্টেটের কনসেপ্টে, সেকুলার স্টেট। নাও এখানে তুমি কি কি দেখবে, সেকুলার স্টেটে দেখো কি কি ইম্পর্টেন্ট আছে। এখানে হচ্ছে এই লাইনটা ইম্পর্টেন্ট আছে যে 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সেকুলার কথাটা প্রথমবার অ্যাড করে। ওকে, এটা ইম্পর্টেন্ট আছে। বাকি এগুলো তুমি আর্টিকেল 4, 14, 15 এগুলো তুমি পড়তে পারো, বাট প্রেজেন্ট কনসেপ্টে মানে তুমি যখন একদম বেসিক থেকে স্টার্ট করছো, যদি মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এটাকে পড়ে রাখো। যদি তুমি মেন্সের জন্য করছো না, শুধু প্রিলিমসের জন্য ভাবছো, তাহলে প্রেজেন্টলি এটাকে করার দরকার নেই। একদম শেষ পার্টে তোমার হচ্ছে লক্ষ্মীকান্তের শেষ পার্টে আর্টিকেল বলা আছে, সেটাকে দেখলেই হয়ে যাবে। যদি মেন্সের জন্য করছো তাহলে মাস্ট দেখে নেবে, ঠিক আছে? ওকে, সেকুলার স্টেট গেল। নাও ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, এখানে কি ইম্পর্টেন্ট আছে, এখানে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে এইটা, যে Indian Constitution adopts universal adult franchise as a basis of election to the Lok Sabha and state legislative assembly. এই লাইনটা ইম্পর্টেন্ট আছে। আর এখানে লেখা রয়েছে দ্য ভোটিং এজ ওয়াজ রিডিউসড টু 18 years from 21 years in 1989 by the 61st Constitutional Amendment Act 1988. এই লাইনটা ইম্পর্টেন্ট আছে, বাকি এগুলো বাদ দিতে পারো। ক্লিয়ার? সো এর পরের পেজে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। না, সিঙ্গেল সিটিজেনশিপ এতটা আমাদের দরকার নেই। সো সিঙ্গেল সিটিজেনশিপ পুরোটাই কমপ্লিটলি বাদ দিতে পারো, এটা আমাদের প্রয়োজন নেই। শুধু জেনে রাখো, এখানে লিখে রাখো ইউএসএ, এখানে লিখে রাখো একটু ইউএসএ ডাবল সিটিজেনশিপ,
ইউএসএ ডাবল সিটিজেনশিপ ফলো করে, জাস্ট এটুকু লিখে রাখলেই হবে, বাকি কিছু পড়ার দরকার নেই। ক্লিয়ার? শুধু এটুকু লিখে রাখলেই হবে। নাও নেক্সট আসছি ইন্ডিপেন্ডেন্ট বডি। ইন্ডিপেন্ডেন্ট বডিতে কী কী পড়তে হবে একবার দেখে নাও। ইন্ডিপেন্ডেন্ট বডিতে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এই এত গল্প পড়বে না, শুধু এই লাইনটা পড়ে রাখবে, যে লাইনগুলো মার্ক করছি ওইগুলো পড়তে হবে। ক্লিয়ার? স্টেট পাবলিক সার্ভিস কমিশন, জাস্ট এটুকুই। বাকি এই যে ভেতরে যা কিছু লেখা আছে ওগুলো ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? এগুলোকে বাদ দিতে পারো কমপ্লিটলি, শুধু ABCD এর যে লাইনগুলো মার্ক করা আছে এটাকে রিড করো। ওকে, বাকি এগুলো কিছুই দরকার নেই আমাদের। হলো? নাও ইন্ডিপেন্ডেন্ট বডি যখন দেখলে, তারপরে এসো এমার্জেন্সি প্রভিশন। এমার্জেন্সি প্রভিশন আলাদা করে একটা চ্যাপ্টার রয়েছে, যদি এখানে মিনিমামটুকু রিড করতে হয় তাহলে শুধু জেনে রাখো আর্টিকেল 352কে এটাকে মার্ক করে পড়তে হবে, ABC এই তিনটে পার্টকে পড়তে হবে। আদারওয়াইজ এমার্জেন্সির জন্য আলাদা করে একটা ডিরেক্ট চ্যাপ্টার রয়েছে তোমাদেরকে, সেখানে তো তোমাদেরকে এমনি পড়তেই হচ্ছে। আর এই লাইনটা মনে রাখো যে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন এমার্জেন্সি আসে পুরোটাই পাওয়ারফুল হয়ে যায় এবং স্টেটের সমস্ত পাওয়ার সেন্টারের কাছে চলে যায়। হলো এমার্জেন্সি প্রভিশন? ক্লিয়ার? নাও নেক্সট হচ্ছে 3 টায়ার গভর্নমেন্ট। এই পার্টে তোমাকে কী কী করতে হবে, এইখানে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুটো অ্যামেন্ডমেন্ট এসেছিল, 73rd এবং 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, এটা ইম্পর্টেন্ট আছে। অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট আছে যে এই দুটো অ্যামেন্ডমেন্ট কোন শিডিউলে অ্যাড হয়, 11 আর 12-এ অ্যাড হয় পার্ট 9A-তে, জাস্ট শিডিউল 11 এবং শিডিউল 12 পার্ট 9-এ। জাস্ট এই লাইনগুলো মনে রাখতে হবে, বাকি গল্প পড়ার দরকার নেই, এত গল্প কে পড়বে, এত সময় আছে তোমার কাছে, তো এই সময় থাকে পড়ে নাও একবার, ঠিক আছে? নোটস বানাতে হবে এইটুকু পয়েন্টে। ওকে, নেক্সট বাকি এইখানে আসছে, এইখানে পার্ট শিডিউল টিডিউল দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে একটা প্রপার রুলস বলে দেবো, সেই রুলসটা যদি মনে রেখে দাও সমস্ত পার্ট সমস্ত শিডিউল মনে থেকে যাবে, ওটা নেক্সট ক্লাসে আমি বোঝাবো। ওকে, সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মাস্ট সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে যারা লক্ষ্মীকান্ত পড়তে প্রবলেম পড়ছে। ওকে, তো ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগছে। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।